আমার ছেলে বিক্রম আমাকে এক গোপন মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দিল। আমি বুঝতে পারলাম কি ঘটেছে। বালিতে আমরা ছুটি কাটাতে গিয়েছিলাম। আমার বয়স ৩৮, বিক্রমের বয়স ১৯। ১ মাসের ছুটি নিয়ে এসেছিলাম এখানে। দেশে ফিরে বিক্রম কলেজে ভর্তি হবে। আমার ভাবনাও ছিল দেশে ফিরে আবার বিয়ে করার। এক অফিস কলিগ আমাকে পছন্দ করে। একদিন বিক্রম আমাকে একটি প্রাচীন মন্দিরে নিয়ে গেল। সেখানে একজন পুরোহিত অপেক্ষা করছিল। বিক্রম আমাকে বলল, আমরা এখানে একটি আশীর্বাদ নেব। আমি সম্মত হলাম। পুরোহিত আমাদের চারপাশে ঘুরে কিছু মন্ত্র উচ্চারণ করলেন। তারপর বিক্রম আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। আমি বুঝতে পারলাম সে আমাকে বিয়ে করেছে। বিক্রম, তুমি কি করলে? তুমি জানো এটা কতটা ভুল? আমি অবাক হয়ে বললাম। বিক্রম আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি শুনেছিলাম তুমি আবার বিয়ে করতে চাও। আমি সেটা মেনে নিতে পারিনি। আমি হতবাক হয়ে গেলাম। বিক্রমের চোখে তখন এক অদ্ভুত আগুন জ্বলছিল। এমন আগুন আগে কখনো দেখিনি তার চোখে। মাথা ঘুরে যাচ্ছিল আমার। মন্দিরের ভেতরটা অন্ধকার, শুধু কয়েকটা মোমবাতির আলো জ্বলছিল। পুরোহিত এক কোণে দাঁড়িয়ে হাসছিলেন। বিক্রম, এটা কি পাগলামি? তুমি আমার ছেলে। এটা কিভাবে সম্ভব? আমি চিৎকার করে উঠলাম। মা, আমি জানি আমি তোমার ছেলে। কিন্তু আমি একটা কথা তোমাকে কখনো বলিনি। আসলে তুমি আমার জন্মমা না। বিক্রম চাপা গলায় বলল। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, মা। তুমি আমার জন্ম দাওনি। আমার আসল মা মারা গেছেন আমি যখন মাত্র ৩ বছরের। বাবা তোমাকে বিয়ে করেছিলেন আমার ৫ বছর বয়সে। বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলে গেছিলেন। মাথার ভেতর যেন বজ্রপাত হল। আমি বসে পড়লাম মন্দিরের পাথরের মেঝেতে। তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছ কেন? এই নাটক কেন? বিক্রম তখন আমার পাশে বসল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে কখনো হারাতে চাই না। বাবার মৃত্যুর পর তুমিই আমার একমাত্র আপনজন। যদি তুমি আবার বিয়ে কর, আমাকে হারাবে। তাই সেই মুহূর্তে মন্দিরের বাইরে থেকে জোরে একটা শব্দ হল। কে যেন দরজা ঠেলছিল। আমি চমকে উঠলাম। বিক্রম উঠে গিয়ে দরজার দিকে তাকাল। দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল, কিন্তু কে যেন জোরে ধাক্কা দিচ্ছিল বাইরে থেকে। পুরোহিত গম্ভীর গলায় বলল, সময় শেষ হয়ে গেছে। তারা এসে গেছে। কারা? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। পুরোহিত বিক্রমের দিকে তাকিয়ে বলল, তোমার কাজ শেষ করো, ছেলে। এখন সময় কম। বিক্রম আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি আসলে এখানে তোমাকে বিয়ে করতে আনিনি। আমাকে ক্ষমা করো, আমি মিথ্যা বলেছি। তাহলে কেন এসেছি আমরা? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা কাঁপছিল। মা, তুমি কি কখনো ভেবেছ বাবা কিভাবে মারা গেলেন? এক রাতে ঘুমের মধ্যে চলে গেলেন, কোনো রোগ ছিল না তার। বিক্রম বলল। আমার বুকের ভেতর ধুক করে উঠল। কি বলতে চাইছ তুমি? বাবাকে হত্যা করা হয়েছিল, মা। আমি জানি কারা এটা করেছে, বিক্রম বলল। তার চোখে এখন আর ভালোবাসা নেই, শুধু প্রতিশোধের আগুন। বাইরে থেকে আরও জোরে ধাক্কা দেওয়া হচ্ছিল দরজায়। লাগডির দরজা যে কোনো সময় ভেঙে যাবে। বিক্রম, আমাকে বলো কি হচ্ছে? আমি চিৎকার করে উঠলাম। মা, বাবা একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। তিনি এই মন্দিরের নিচে একটি গুপ্তধন খুঁজে পেয়েছিলেন। কিন্তু সেটা বের করার আগেই তাকে হত্যা করা হয়েছিল। আমি জানি কারা এটা করেছে, আর তারা এখন আমাদের পিছু নিয়েছে। আমরা এখানে এসেছি সেই গুপ্তধন উদ্ধার করতে। পুরোহিত একটি মোমবাতি হাতে নিয়ে মন্দিরের পেছনের দিকে গেলেন। তিনি একটি প্রাচীন মূর্তির পায়ের নিচে মোমবাতিটি রাখলেন এবং কিছু মন্ত্র উচ্চারণ করলেন। হঠাৎ করে মেঝের একটি অংশ সরে গেল, আর সেখানে প্রকাশ পেল একটি সিডি। জলদি করো, পুরোহিত বললেন। ওরা যে কোনো সময় ভেতরে ঢুকে পড়বে। বিক্রম আমার হাত ধরে উঠাল। মা, আমাদের নিচে যেতে হবে। তুমি আমার সাথে আছো তো? আমি দ্বিধা করলাম। চারদিকে এক অদ্ভুত পরিস্থিতি, আমার কিছুই বোধগম্য হচ্ছিল না। কিন্তু বিক্রমের চোখে দেখলাম সত্যিকারের ভয়। আমি বুঝতে পারলাম সে মিথ্যা বলছে না। আমি তোমার সাথে আছি, বিক্রম, আমি দৃঢ় গলায় বললাম। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। পুরোহিত আমাদের পেছনে ছিলেন। আমরা যখন সিঁড়ির শেষে এসে পৌঁছালাম, মন্দিরের দরজা ভেঙে যাওয়ার শব্দ শুনতে পেলাম।
কেউ ভেতরে ঢুকে পড়েছিল। আমরা একটি ছোট গুহার মধ্যে এসে দাঁড়ালাম। পুরোহিত একটি টর্চ জ্বালালেন। গুহার দেয়ালে অসংখ্য প্রাচীন চিত্র খোদাই করা ছিল। বিক্রম সেগুলো দেখে কিছু বুঝতে পারল বলে মনে হল। এটা সেই জায়গা, সে উত্তেজিত হয়ে বলল। বাবার ডায়েরিতে ঠিক এই চিত্রগুলোর কথা লেখা ছিল গো। বিক্রম, তুমি আমাকে সত্যি করে বলো, এখানে কি আছে? আমি জিজ্ঞেস করলাম। মা, বাবা একটি প্রাচীন বিবাহোত্তর সিঁদুরের কৌটা খুঁজে পেয়েছিলেন। কিন্তু এটা কোনো সাধারণ সিঁদুর নয়। এই সিঁদুর যে নারী পরবে সে অমর হয়ে যাবে গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না কি শুনছি। অমরত্ব? এটা কি সত্যি? পুরোহিত গম্ভীর গলায় বললেন, হ্যাঁ, এটা সত্যি। এই মন্দিরে 1000 বছর ধরে এই রহস্য লুকিয়ে আছে। প্রাচীনকালে বালির রাজারা তাদের রানীদের এই সিঁদুর পরাতেন, যাতে তারা চিরকাল রাজার সাথে থাকতে পারে। কিন্তু এর একটা মূল্য আছে গি। কি মূল্য? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা শুকিয়ে যাচ্ছিল। যে নারী এই সিঁদুর পরবে তার এক পুরুষ আত্মীয়কে বলি দিতে হবে, পুরোহিত বললেন। আমি ভয়ে পিছিয়ে গেলাম। বিক্রম, এর জন্যই কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছ? তুমি নিজেকে বলি দিতে চাও? বিক্রম মাথা নাড়ল। না মা, আমি তোমাকে অমর করতে চাই না। আমি চাই বাবার হত্যাকারীদের শাস্তি দিতে গু। কিন্তু কারা বাবাকে হত্যা করেছে? আমি জিজ্ঞেস করলাম। সেই লোকেরা যারা এখন উপরে এসেছে। প্রাচীন বালি সংরক্ষণ সমিতি নামে তারা পরিচিত। আসলে এরা একটি গোপন সংগঠন যারা এই অমরত্বের রহস্য নিজেদের হাতে রাখতে চায়। বাবা যখন এই রহস্য আবিষ্কার করেন তারা তাকে হত্যা করে কি। গুহার উপর থেকে শব্দ আসছিল। তারা সিডি খুঁজে পেয়েছিল আর নিচে নামছিল। আমাদের সময় কম, পুরোহিত বললেন। তিনি গুহার এক কোণে গেলেন, সেখানে একটি ছোট প্রাচীন মূর্তি ছিল। তিনি সেই মূর্তির চোখে আঙুল রাখলেন এবং মূর্তির ভেতর থেকে একটি ছোট সোনার কৌটা বের করে আনলেন। এই সেই সিঁদুরের কৌটা, তিনি বললেন। বিক্রম কৌটাটি হাতে নিল। এখন আমরা কি করব, মা? আমি চিন্তায় পড়ে গেলাম। বিক্রম, আমরা এই সিঁদুর কাউকে পরাব না। এটা নিয়ে পালিয়ে যাব যাতে আর কেউ এর অপব্যবহার না করতে পারে গি। কিন্তু তাহলে বাবার হত্যাকারীরা শাস্তি পাবে না, বিক্রম বলল, তার চোখে রাগ ফুটে উঠল। শাস্তি দেওয়ার অন্য উপায়ও আছে বিক্রম। আমরা পুলিশের কাছে যাব, সব প্রমাণ দেখাব। সিডি দিয়ে পদশব্দ শোনা যাচ্ছিল। তারা প্রায় নিচে এসে গেছিল। পুরোহিত বললেন, আমাদের পালানোর একটাই উপায় আছে। গুহার পেছনে আরেকটি গুপ্ত পথ আছে। সেটা দিয়ে আমরা সমুদ্রের ধারে পৌঁছে যেতে পারব। আমরা গুহার পেছনের দিকে ছুটলাম। পুরোহিত একটি পাথর সরিয়ে দিলেন এবং সেখানে প্রকাশ পেল আরেকটি সরু পথ। জলদি, এই পথ দিয়ে যাও, তিনি বললেন। আমি আর বিক্রম সেই সরু পথ দিয়ে চলতে শুরু করলাম। কিন্তু হঠাৎ করে পুরোহিত চিৎকার করে উঠলেন। আমরা পেছনে তাকালাম, দেখলাম একজন লোক তাকে ধরে ফেলেছে। তোমরা পালাও, পুরোহিত চিৎকার করে বললেন। আমি ওদের আটকে রাখছি। আমরা আর পেছনে তাকালাম না, শুধু সামনের দিকে ছুটতে লাগলাম। সরু পথটি ক্রমশ উপরে উঠে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমরা বাইরে এসে পড়লাম। সামনে সাগর আর সন্ধ্যা নেমে এসেছিল। এখন কোথায় যাব আমরা? আমি জিজ্ঞেস করলাম হাঁপাতে হাঁপাতে। বিক্রম সোনার কৌটাটি পকেটে রাখল। হোটেলে ফিরে যাওয়া নিরাপদ নয়। আমাদের এখান থেকে পালাতে হবে গি। কিন্তু কোথায় যাব? মা, আমার এক বন্ধু আছে এখানে। বালির এক স্থানীয় ছেলে, আদিত্য। সে আমাদের সাহায্য করতে পারবে গি। আমরা সাগরের ধার ধরে হাঁটতে লাগলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছিল আর আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিক্রম কি সত্যি বলেছিল? আমি কি সত্যিই তার জন্মমা নই? আর এই অমরত্বের রহস্য, এটা কি সত্যি নাকি কোনো প্রাচীন কুসংস্কার? প্রায় 1 ঘণ্টা হাঁটার পর আমরা একটি ছোট গ্রামে পৌঁছে গেলাম। বিক্রম একটি ছোট কুঁড়েঘরের সামনে থামল। সে দরজায় নক করল। একজন স্থানীয় বালি দ্বীপের ছেলে দরজা খুলল। তার বয়স বিক্রমের মতোই হবে। বিক্রম, তুমি এখানে? সে বিস্মিত হয়ে বলল। আদিত্য, আমাদের তোমার সাহায্য দরকার, বিক্রম বলল। আদিত্য আমাদের ভেতরে নিয়ে গেল। ঘরের ভেতরটা ছোট কিন্তু পরিপাটি। একটি টেবিল, কয়েকটি চেয়ার আর কোণে একটি ছোট বিছানা। কি হয়েছে? আদিত্য জিজ্ঞেস করল। বিক্রম আদিত্যকে সব কিছু বলে দিল, বাবার মৃত্যু, সিঁদুরের রহস্য, প্রাচীন বালি সংরক্ষণ সমিতি, সবকিছু।
আমি কোনোমতে বিশ্বাস করতে পারছি না, আদিত্য বিস্মিত হয়ে বলল। তোমরা এখন কি করবে? আমাদের এই দ্বীপ ছেড়ে যেতে হবে, বিক্রম বলল। কিন্তু তার আগে আমি বাবার হত্যাকারীদের প্রমাণসহ পুলিশের হাতে তুলে দিতে চাই। তুমি কি প্রমাণ পেয়েছ? আদিত্য জিজ্ঞেস করল। বিক্রম একটি পেনড্রাইভ বের করল। বাবার ডায়েরির সব ফটো এতে আছে। তিনি যখন এই রহস্য আবিষ্কার করেছিলেন তখন সব লিপিবদ্ধ করেছিলেন। এতে প্রাচীন বালি সংরক্ষণ সমিতির সদস্যদের নাম, ঠিকানা সব আছে। বাবা জানতেন তারা তাকে হত্যা করতে পারে, তাই তিনি সব তথ্য সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু তারা তো এখন আমাদের খুঁজছে, আমি বললাম। আমরা কিভাবে পুলিশের কাছে যাব? আদিত্য বলল, আমার এক মামা পুলিশে কাজ করেন। আমি তাকে ফোন করছি। আদিত্য ফোন করল তার মামাকে। কিছুক্ষণ পর আদিত্য আমাদের বলল যে তার মামা এখানে আসছেন। আমরা অপেক্ষা করতে লাগলাম। বিক্রম জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিল সতর্ক দৃষ্টিতে। আমি টেবিলে বসে চিন্তা করছিলাম। বিক্রম, আমি ডাকলাম। তুমি কি সত্যি আমাকে বলেছ যে আমি তোমার জন্মমা নই? বিক্রম আমার দিকে তাকালো, তার চোখে স্নেহ ফুটে উঠল। হ্যাঁ মা, এটা সত্যি। কিন্তু তুমি আমার মা। তুমি আমাকে লালন পালন করেছ, ভালোবেসেছ। আমার জন্মমা আমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তুমি কখনো আমাকে ছাড়োনি। আমার চোখে জল এসে গেল। তোমার বাবা আমাকে কখনো বলেননি গি। তিনি তোমাকে বাধ্য করেছিলেন প্রতিজ্ঞা করতে যে তুমি আমাকে কখনো বলবে না। তিনি চেয়েছিলেন আমি একটি স্বাভাবিক জীবন কাটাই। কিন্তু তার মৃত্যুর আগে তিনি আমাকে সব সত্যি বলে গেছিলেন। আমি এখনও তোমার মা, আমি বললাম তার হাত ধরে। কিছুই আমাদের সম্পর্ক বদলাতে পারবে না। বিক্রম আমাকে জড়িয়ে ধরল। আমি জানি মা। কিছুক্ষণ পর দরজায় নখ হল। আদিত্য দরজা খুলল। একজন পুলিশ অফিসার ভেতরে এলেন। তিনি আদিত্যর মামা। কি ব্যাপার? তিনি জিজ্ঞেস করলেন। বিক্রম উঠে দাঁড়াল। স্যার, আমার নাম বিক্রম। আমার বাবাকে হত্যা করা হয়েছিল। আমার কাছে সব প্রমাণ আছে। পুলিশ অফিসার বিক্রমের কাছে এগিয়ে এলেন। তোমার বাবাকে? সুনীল দাস, বিক্রম বলল। একজন পুরাতত্ত্ববিদ। পুলিশ অফিসার চমকে উঠলেন। সুনীল দাস? আমি তার নাম শুনেছি। তিনি তো প্রায় 1 বছর আগে মারা গেছেন, তাই না? হ্যাঁ স্যার, বিক্রম বলল। আমাদের বলা হয়েছিল এটা একটি স্বাভাবিক মৃত্যু। কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছিল। বিক্রম পেনড্রাইভটি পুলিশ অফিসারের হাতে দিল। এতে সব প্রমাণ আছে। প্রাচীন বালি সংরক্ষণ সমিতি নামে একটি গোপন সংগঠন আমার বাবাকে হত্যা করেছে। তারা এখন আমাদের পিছু নিয়েছে। পুলিশ অফিসার পেনড্রাইভটি নিলেন। আমি এটা দেখব। কিন্তু তোমরা এখানে নিরাপদ নও। আমার সাথে আসো। তিনি আমাদের তার গাড়িতে নিয়ে গেলেন। আমরা রাতের অন্ধকারে বালির রাস্তা দিয়ে ছুটে চললাম। আমার মনে হচ্ছিল আমরা কোনো থ্রিলার মুভির মধ্যে আছি। গত কয়েক ঘন্টায় এত কিছু ঘটে গেছে যে আমি ঠিকমতো ভাবতেও পারছিলাম না। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। উবুদের দিকে, পুলিশ অফিসার বললেন। সেখানে আমার এক বন্ধু থাকেন। তোমরা সেখানে নিরাপদে থাকতে পারবে। উবুদ বালির একটি পাহাড়ি অঞ্চল, সেখানে অনেক ধান ক্ষেত আর প্রাচীন মন্দির আছে। বালির পর্যটকরা প্রায়ই সেখানে যায়। প্রায় 2 ঘন্টা গাড়ি চালানোর পর আমরা উবুদে পৌঁছে গেলাম। পুলিশ অফিসার আমাদের একটি ছোট বাড়ির সামনে নামিয়ে দিলেন। বাড়িটি ধান ক্ষেতের মাঝে অবস্থিত, চারপাশে ঘন জঙ্গল। এটা আমার বন্ধু মেয়েদের বাড়ি, পুলিশ অফিসার বললেন। সে একজন প্রাচীন বালি সংস্কৃতির গবেষক। তোমাদের বাবার সাথে তার পরিচয় ছিল। আমরা বাড়ির ভেতরে গেলাম। একজন বৃদ্ধ লোক আমাদের স্বাগত জানালেন। তিনি মেয়েদের বয়স প্রায় 70 হবে। আরে দীপু, তুমি এত রাতে? মেয়েদের জিজ্ঞেস করলেন পুলিশ অফিসারকে। আমি পানীয়টি পান করলাম। কিছুক্ষণ পরেই আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। আমি ক্রমশ সব মনে করতে পারছিলাম। আমি সত্যিই অমিতা রায়, একজন সমুদ্র প্রত্নতত্ত্ববিদ। আমি ভারত সরকারের একটি গোপন মিশনে বঙ্গোপসাগরের ডুবন্ত মন্দিরের খোঁজে গিয়েছিলাম। আমার দলের সবাই মারা গিয়েছিল এবং আমার স্মৃতি হারিয়ে যাওয়ার পর দেবাশিস আমাকে রক্ষা করেছিল। সত্যটা হলো, আমি কখনো ব্রাজিলে ছিলাম না। আমরা সবসময় আন্দামানের কাছেই ছিলাম, একটি গোপন ঘাঁটিতে।
রাফায়েল আমাদের সম্পর্কে জেনে এসেছিল এবং আমাকে ব্যবহার করে সেই ক্রিস্টাল পেতে চেয়েছিল। 1 মাস পরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম। আমি এবং দেবাশিস আন্দামানের সমুদ্রসৈকতে হাঁটছিলাম। তুমি আসলে কে দেবাশিস? আমি জিজ্ঞেস করলাম। তুমি যে আমার ছেলে বা ভাই নও সেটা বুঝতে পেরেছি। দেবাশিস হাসল। আমি তোমার ছাত্র ছিলাম, অমিতা। তোমার বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আমি তোমাকে সাহায্য করতাম। যখন তুমি এই মিশন নিয়েছিলে তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা আমাকে নিয়োগ করেছিল তোমার সহকারী হিসেবে। তাহলে আমরা কখনো মাছেলে ছিলাম না? আমি জিজ্ঞেস করলাম। না, কখনোই না, দেবাশিস হাসল। তোমার স্মৃতি হারানোর পর আমি তোমাকে বলেছিলাম আমরা মাছেলে, কারণ তখন তোমার মধ্যে একটি মাতৃত্বসুলভ ভালোবাসা ছিল যা তোমাকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল। আমরা সূর্যাস্তের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। আন্দামানের সমুদ্রের সন্ধ্যার আলো পড়ে মনোরম দৃশ্য তৈরি হয়েছিল। এবার আমি জিজ্ঞেস করলাম, আমরা কি করব? এখন আমরা সেই ক্রিস্টালের রহস্য উদ্ঘাটন করব, দেবাশিস বলল। তোমার পূর্বপুরুষরা সেই মন্দিরের রক্ষক ছিলেন। সেই দায়িত্ব এখন তোমার। ক্রিস্টালটি থাকুক সমুদ্রের গভীরে, কিন্তু আমাদের জানতে হবে এটা কিভাবে রক্ষা করতে হয়। দূরে সূর্যাস্তের আলো আমি একটি ছায়ামূর্তি দেখতে পেলাম। সেটা যেন রাফায়েলের মতো দেখতে। কিন্তু সেটা অসম্ভব, সে তো পাথরে পরিণত হয়েছে। আমি চিন্তা করলাম, আমাদের এই অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। এটা সবে শুরু হয়েছে। কারণ আমি জানি বঙ্গোপসাগরের রহস্য আরও গভীর, আরও বিপজ্জনক, এবং এর প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আমি অমিতা রায়, আমি একটি প্রাচীন মন্দিরের উত্তরাধিকারী। আমার সামনে এখন এক নতুন জীবন, এক নতুন অধ্যায়, এক নতুন অ্যাডভেঞ্চার। আন্দামানের সাগরে সূর্য ডুবে গেল, আর আমি জানি নতুন দিনের আলো নতুন রহস্য নিয়ে আসবে। বঙ্গোপসাগরের রহস্য এখনও অমীমাংসিত, এবং আমার যাত্রা এখনও শেষ হয়নি।